আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন তো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে আমি উজ্জ্বল স্যার তোমাদের জন্য নিয়ে আসছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের ক্রমহ্রাসমার্জের পদ্ধতিতে অপচয় সারণী নির্ণয়। আজকে আমি অপচয় সারণী বা তালিকা কিভাবে নির্ণয় করতে হয় সেই পদ্ধতি নিয়ে কথা বলবো। আর এই ক্লাসটি করার আগে যদি এই ভিডিওটি আজকে প্রথম কেউ দেখতেছো, মানে এই চ্যাপ্টারটাকে আজকে প্রথম দেখতেছো, তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওটি দেখবে। আর যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই এই ক্লাসটি বুঝতে পারবে। আর যদি তুমি সম্পূর্ণ ভিডিওটি মানে এই ম্যাথটি ভালোভাবে তুমি বুঝতে চাও, তোমাকে অবশ্যই কি করতে হবে, এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে তুমি ম্যাথটি অবশ্যই পারবে। তো আজকে আমি কি করব, দিনাজপুর বোর্ড 2021 সালে একটি বোর্ড কোশ্চেন নিয়ে কথা বলবো। আমি প্রশ্নটি অলরেডি বোর্ডে লিখেছি। এখন আমি প্রশ্ন করি, দেখো লেখা আছে 2017 সালে 1 জানুয়ারি তারিখে মিস্টার সজল 1,80,000 টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে, মোটরযান ক্রয় করে। কি ক্রয় করেন? 1,80,000 টাকা একটা মোটরযান ক্রয় করেন। উক্ত মোটরযানের নিবন্ধন ফি 20,000 টাকা। বার্ষিক 20% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মোটরযানের উপর অবস্থা ধার্য করেন এবং প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। তো এই অঙ্ক করার আগে তোমাকে প্রথমে একটি সম্পদের মোট মূল্য নির্ণয় করতে হবে। এখন মোট মূল্য নির্ণয় কিভাবে করতে হয়, একটি সম্পদ ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত সব খরচ হবে সবগুলো একত্রে করলে আমার কি সম্পত্তির মোট মূল্য হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে মোটরসাইকেলটি বা মোটরযানটি কত দিয়ে কিনছে? 1,80,000 টাকা দিয়ে মোটরযানটি ক্রয় করেছে। আর এর নিবন্ধন ফি কত? 20,000 টাকা। তাহলে এই 1,80,000 এবং 20,000 যোগ করলে কি হয়? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা হচ্ছে কি এই মোটরযানের মোট মূল্য। আমি তোমাদের অঙ্ক তাড়াতাড়ি শেষ করার জন্য আমি এই অপচয় সারণীটি সব কেটে রেখেছি। এখন এটাকে আমরা অপচয় সারণী বা তালিকাও বলতে পারি। প্রশ্ন যদি অপচয় তালিকাও বলে তাহলে আমরা এটা লিখে দেবো, কোনো সমস্যা নাই। তো অপচয় সারণী এই চারটা তোমাকে ফিক্সড, এটা তোমাকে কাটতে হবে। তার সাথে কি বছর শুরুর মূল্য। বছর শুরুর মূল্য মানে হচ্ছে হলো যখন প্রথমে যে মূল্যে এই সম্পত্তি ক্রয় করা হয়েছে সেটাকে আমি কি বলবো? বছর শুরুর মূল্য। আর এই সম্পত্তি বছর শুরুর মূল্য কত? 1,80,000 যোগ 20, 2 লক্ষ টাকা। আমি এখানে 2 লক্ষ টাকা লিখেছি। অপচয় হার, যেহেতু অপচয় হার প্রশ্নে দেওয়া আছে তাহলে নতুন করে বের করা লাগবে না। আর প্রশ্নে অপচয় হার দেওয়া না থাকে তোমাকে কি করতে হবে? অপচয় হার বের করতে হবে। আর এই হার নির্ণয় সূত্রটি আমার আগের ভিডিওতে আছে। এখন তাহলে কি অপচয়, পুঞ্জীভূত অপচয়, বছর শেষে মূল্য, এই হলো আমার কি অপচয় সারণীর তালিকা বা সারণী। এখন এখানে দেখো অপচয় হার আমি আগে 20% 20% 20% লিখে গেছি। কেন আমি প্রত্যেক করে 20% করে লিখলাম? কারণ এখানে কি বলা আছে 20% হারে অপচয় ধার্য করা হয়। তার মানে প্রত্যেক বছর কি হবে? এই 20% ধরে অপচয় ধার্য করতে হবে। তার মানে 17 সালে 20%, 18 সালে 20%, 19 সালে কি 20%। এই পার্সেন্টেজের কোনো চেঞ্জ হবে না। এখন আমাকে কি করতে হবে? যেহেতু আমার বছর শুরুর মূল্য 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকার উপরে 20,000 টাকা পার্সেন্টেজ করতে হবে। তো আমি যদি এই 2 লক্ষ টাকার উপরে 20,000 টাকা পার্সেন্টেজ করি তাহলে আমার টাকা বের হবে 40,000 টাকা। আমি কি করব? এই 2 লক্ষ টাকা 2 লক্ষ ইন্টু 20% কত হবে? এখানে 40,000 টাকা। তার মানে আমার প্রথম বছর এই সব মোটরযানটি ব্যবহারের ফলে আমার অবশ্যই হয়েছে কত টাকা? 20%, 40,000 টাকা। তোমাদের আরেকটা কথা বলে দিই, এটা তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি দুইটা এমসিকিউতেও কাজে লাগবে, যে কোন পদ্ধতিতে প্রথম বছর অবসরের পরিমাণ বেশি হয়। কি বললাম? কোন পদ্ধতিতে অবসরের পরিমাণ প্রথম বছর বেশি হয়? উত্তর হচ্ছে ক্রমহ্রাসমার্জের পদ্ধতি। তোমার এই কোশ্চেনটা অ্যাডমিশনও কাজে লাগবে এবং এইচএসসি তুমি পরীক্ষা দেবা সেখানে তোমার এটা কি আসার সম্ভাবনা আছে, কারণ এই ধরনের অনেক কোশ্চেন এখানে থাকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন পুঞ্জীভূত অবস্থায় মানে কি? দেখো যে আমি একটু তোমাদের ব্যাখ্যা করে বলে দিই। আমরা যদি কোনো খরচ করি ব্যবসায়ের জন্য, যেমন বেতন প্রদান, কর্মচারী বেতন দেই, অফিস ভাড়া দেই, হ্যাঁ, এসবগুলো খরচ। আবার অবসরে কিন্তু ব্যয় বা খরচ। এখন কথা হচ্ছে যে এই বেতন দিয়ে টাকা চলে যায়, ভাড়া দিয়ে টাকা চলে যায়, বাট অবসরে যে ব্যয় দেখাই
এই ব্যয়ের টাকা কি ব্যবসায় ব্যয় চলে যায় না, এই ব্যয়ের টাকা এই অবশ্যই টাকা তোমার ব্যবসার ভিতরে থাকে। কোথায় থাকে? তহবিলে থাকে। কোথায় থাকে? তহবিলে। আর তহবিলটা কেন গঠন করা হয়? কারণ হচ্ছে হলো একটা সময় পরে তোমার এই সম্পদ আর থাকবে না, তখন তোমাকে কি করতে হবে? নতুন একটা সম্পদ ক্রয় করতে হবে। এই কারণে সম্পদের অপচয় দেখায়, খরচ দেখায় কি করা হয়? মোট লাভ থেকে তোমার এই টাকা সরে তহবিলে রাখা হয়। এখন দেখো, আমি প্রথম বছর যে টাকা অপচয় হয়েছে সেই টাকা আমি রাখবো কোথায়? তহবিলে টাকা রেখে দেবো। তার মানে আমি ব্যবসায় অবশ্যই এত টাকা দেখাইছি, অবশ্যই আমার খরচ এত টাকা দেখাই, সেটাকে আমি কি করলাম? তহবিলে আমি সরে রাখলাম। হ্যাঁ, তাহলে দেখো, বছর শুরুতে এটা মূল্য ছিল কত টাকা? 2 লাখ টাকা। আর বছর শেষে এটা অবশ্যই হয়েছে কত টাকা? 40,000 টাকা। তাহলে এখন বছর শুরুর মূল্য কি মূল্য সমান শেষ মূল্য হবে না? কেন হবে না? কারণ এত টাকা কি মূল্য হ্রাস পেয়েছে। তাহলে 2 লক্ষ থেকে আমাকে কি করতে হবে? এই অবশ্যই টাকা বাদ দিতে হবে। কত টাকা? 1,60,000 টাকা। তার মানে আমার বছরের শুরুতে মূল্য ছিল ব্যবহার করার পূর্বে 2 লক্ষ টাকা, 1 বছর ব্যবহার করার পরে মূল্য হ্রাস পেয়ে 1,60,000 টাকা মূল্য হয়েছে। আর আমরা জানি যে 1 বছরের সমাপনী, পরের বছরে কি প্রারম্ভিক। তার মানে এই 17 সালে যে টাকা সমাপনী আছে, ঠিক 18 সালে এটা তোমার কি হবে? আবার প্রারম্ভিক হয়ে যাবে। আমরা আবার কি করব? এই 1,60,000 টাকার উপরে আবার 20% অপচয় ধার্য করব। আমি আবার কি করব? এই 1,60,000 ইন্টু কত? 20%, কত হবে? 32,000 টাকা। তাহলে খেয়াল করো যে আমার তাহলে দ্বিতীয় বছর বা 18 সালে অবস্থা কত হলো? 32,000 টাকা। আমি কত টাকা অবস্থা দেখালাম? 32,000 টাকা অবস্থা দেখালাম। এখন খেয়াল করো, এখানে অনেকে ভুল করে বা বোঝে না। দেখো, প্রথম বছর আমার তহবিলে কত টাকা জমা হয়েছিল? 40,000 টাকা জমা হয়েছিল। আমি আবার কি করলাম? 32,000 টাকা তহবিলে রাখলাম। তার মানে পূর্ব ছিল কত? 40, আর এই বছর রাখলাম কত? 32। তাহলে দুইটা মিলে আমার কত হয়? 72,000 টাকা। তার মানে পূর্বের যে তহবিলে টাকা জমা আছে, সেই জমাকৃত টাকার সাথে এই বছরের যে টাকা অবস্থা ধার্য করছি সেটা আমি এখানে জমা করে রাখছি। এখন কথা হচ্ছে যে 1,60,000 টাকা আমার প্রারম্ভিক মূল্য ছিল। ঠিক 18 সালে প্রারম্ভিক মূল্য ছিল, আর 18 সালে অবশ্যই গেছে কত টাকা? 32,000 টাকা। তাহলে বছর শেষে কি এই টাকাই থাকবে না? তাহলে আবার কি করতে হবে? এই প্রথম বছরের মতোই 17 সালে যেভাবে করেছি, 18 সালে কি আমি সেই সেম ভাবে করব। যে 1,60,000 থেকে আমি কি করব? 32,000 টাকা বাদ দিব। বাদ দিলে আমার কত হবে? 1,28,000 টাকা। তার মানে আমার বছরের শুরুতে মূল্য ছিল 1,60,000, আর আমার এই বছর অবশ্যই হয়েছে কত টাকা? 32,000 টাকা। আর এই অবসর দেখায়, খরচ দেখায় আমি কি করছি? লাভের থেকে টাকা নিয়ে কোথায় রাখছি? তহবিল রাখছি। কোন তহবিল রাখছি? পুঞ্জীভূত অবস্থা তহবিলে রাখছি। তার মানে গত বছরের টাকা কত ছিল? 40, আর এই বছরে কত? 32। দুইটা মিলে কত হলো? 72,000 টাকা। এখন আমার আগের মতোই যে 18 সালের সমাপনী, 19 সালে কি হবে? প্রারম্ভিক। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রারম্ভিক এটা লিখবো। এখন কি করবো? এই 1,28,000 ইন্টু কত? 20%, আগের মতোই। তাহলে 1,28,000 ইন্টু 20% কত হলো? 25,600। তাহলে খেয়াল করো, আবার খেয়াল করো, ঠিক সেম টু সেম। তাহলে আমার তহবিলে কত টাকা জমা ছিল? 72,000 টাকা। এই বছর অবশ্যই হলো কত? 25,600 টাকা। তাহলে আমি এইবার তহবিলে কত রাখতেছি? 25,600। তাহলে 25,600 যোগ কত? 72,000। কত হয়? যোগ 72,000, 97,600 টাকা আমার তহবিলে জমা আছে। তাহলে শুরুর মূল্য কত ছিল? 1,28,000। আচ্ছা, এই 1,28,000 মাইনাস এই বছরের অবস্থায় কত? 25,600। তাহলে এখানে আমার কত হলো? 1,02,400 টাকা আমার কি সমাপনীর রইল। এই হলো আমার অবসর তালিকা বা সারণী। তাহলে আমি আবার একটু বলে দিই। প্রথমে কি করতে হবে? আমাকে বছরের ঘর কাটতে হবে, বছর শুরুর মূল্য, অথবা এখানে আমরা প্রারম্ভিক মূল্য লিখতে পারি। কি লিখতে পারি? প্রারম্ভিক মূল্য। অবশ্যই হার প্রশ্নে দেওয়া থাকতে পারে, আর দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা সূত্র আছে, এটা যে অবচয় হার সমান সমান 100 বাই মেয়াদকাল ইন্টু 2। আবার কোনো কোনো বইতে এখানে 2 থাকতে পারে, এখানে 100 থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমি দেখাই দিই। এখানে 2, এখানে কি 100, মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো, এখানে ম্যাথটা যদি দেওয়া নেই তাহলে আমরা এখানে ম্যাথটা দিলাম না, কিন্তু যে অবশ্যই আর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা
কি করতে হবে, এই সূত্রের মাধ্যমে অবস্থাটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থা নির্ণয়ের সূত্র, এবং এই সূত্রটা কি সৃজনশীল কথা আমার অনেক সময় থাকে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, অবস্থা সারণীটা করে ফেললাম। খতে কি প্রশ্ন বলছে যে 17 এবং 18 সালে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আমি এখন কি করব, 17 18 সালে অবস্থা দাখিলা জাবেদা দাখিলা আমরা যে দেব, এটা কিভাবে দেব। এখন দেখো, প্রথমে খেয়াল করতে হবে 2017 সাল। এখন আমরা মাথায় রাখবো, যখন কোনো লেনদেন সংঘটিত হবে তখনই কি হয়, জাবেদা হয়। তার 2017 সালে জানুয়ারি 1 তারিখে একটা মেশিন কিনছি, সরি মোটরযান ক্রয় করছি, কত টাকা দিয়ে, 2 লক্ষ টাকা। তাহলে আমরা মেশিন করে জাবেদা দেবো 2017 জানুয়ারি 1 তারিখ। এখন দেখো, মেশিন মোটরযানটা কি সম্পদ না? আচ্ছা, সম্পদ পেলে কি হয়, ডেবিট। তাহলে আমরা জানি যে সম্পদ ক্রয় করা হবে সম্পদের ওই নিজ নিজ নামে হিসাব লেখা হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, মোটর যান হিসাব ডেবিট কত টাকা, 2 লক্ষ টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট কত, 2 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে, এখানে একটা ব্যাখ্যা দেওয়া লাগে, ব্যাখ্যাটা দিলাম না যেহেতু আমার বোর্ডে স্পেস কম। ব্যাখ্যাটা আমি মুখে বলে দিই, তোমরা খাতায় লিখে নিও। এখানে লেখা যেহেতু নগদের মেশিন ক্রয় করা হলো। আচ্ছা, তাহলে জানুয়ারি 1 তারিখে মেশিন কিনতে আমরা মেশিন করে জাবেদা দিলাম। পরবর্তীতে কথা হচ্ছে যে অবস্থা ধার্য করতে থাকো। এখানে কিন্তু ফেব্রুয়ারিতে কোনো লেনদেন নাই, মার্চেও নাই, এপ্রিলে, মেতে, জুন নাই, একদম তোমার 31 ডিসেম্বর। কারণ উনি হিসাব শেষ করে পাবে 31শে ডিসেম্বর। তাহলে যেদিন হিসাব শেষ করে সেই দিন কি অবস্থা ধার্য করে। অবস্থায় যাবে কি, অবস্থা হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবস্থা হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা এখানে 2017 সালের ডিসেম্বরের 31 তারিখ আমরা এখানে কি লিখবো, অবচয় হিসাব ডেবিট কত টাকা, আমরা প্রথম বের করেছিলাম 40,000 টাকা, যা আমাদের ওই সারণীতে ছিল। আমরা এখানে কি লিখবো, পুঞ্জীভূত অবচয় হিসাব হিসাব 40,000 টাকা। এখানে ব্যাখ্যা দেব, যেহেতু অবস্থা ধার্য করা হলো। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু দেখি তোমরা কি এটা অ্যান্সার করতে পারো, কি পারো কমেন্টে জানাও। এখানে আমরা অবশ্যই হিসাব ব্যয়, এটা কি ব্যয়, এই জন্য আমি কি করছি, ডেবিট করছি। কিন্তু পুঞ্জিত অবস্থা হিসাব এটা কি, কেন আমরা এটাকে ক্রেডিট করলাম, এটার প্রশ্ন তোমাদের কাছে আমার রইলো। যদি তোমরা কমেন্টে জানাও বা না পারলে সমস্যা নেই, কমেন্ট করে আমি আগামী ক্লাসে এই পুঞ্জিত অবস্থা হিসাবটা কি, কেন ক্রিয়েট করলাম, এর ব্যাখ্যা আমি দিয়ে দেবো। যেহেতু আজকে একটা ম্যাথ সম্পূর্ণ ম্যাথ সমাধান করতেছি, সেহেতু সময় বেশি লাগবে, এই কারণে এটা ব্যাখ্যা আমি দিলাম না, পরবর্তী ভিডিও ব্যাখ্যা দিয়ে দিব। আবার দেখো, আমরা জানি একটা কথা মাথায় রাখবো, যদি মানে যে কোনো ব্যবসায় সম্পদ থাকে, আয় থাকে, ব্যয় থাকে, দায় থাকে। এখন এখানে 4টা হিসাব, যেমন ব্যয়, আয়, উত্তোলন এবং নেট লাভ। এই 4টা হিসাব যে বছর হিসাবটা ওই বছরে ক্লোজ করা হয়, এটা পরের বছর যায় না, বা পরের বছর কি কি করা হয় না, লেখা হয় না। মানে সম্পদ 1 বছর আর 1 বছর যাইতে পারে, দায় 1 বছর আর 1 বছরে যাইতে পারে। ধরো আমি এই বছর একটা মেশিন কিনলাম 25 সালে, এই মেশিনটা আমি 26 সালে ব্যবহার করতে পারবো, তার মানে এটা কি 26 সালে নেওয়া যাবে। আবার ধরো কেউ আমার কাছে 25 সালে টাকা পায় 50,000 টাকা, সেটা কি করা যাবে, 26 সালে যদি আমি 25 সাল ওভার হয়ে গেলে 26 সালে গিয়ে আমার টাকা মাফ করে দেবে না, আমার টাকা চাবে। কিন্তু ব্যয় যে বছরটা ওই বছরে শেষ, এটা পরের বছর যায় না। ধরো আজকে আমি মার্কারি ব্যবহার করতেছি, এটা লেখা শেষ, আমি ফেলে দেবো, এই লেখা শেষ, এই মার্কারটা পরের বছর ইউজ করা যাবে না। তার মানে যে বছরে ব্যয় ওই বছরে শেষ, পরের বছরে নেওয়া যায় না। পরের বছর নেওয়া যায় না বিদায় এই হিসাবগুলোকে কি করে দিতে হয়, বন্ধ করতে হয়, ক্লোজ করে দিতে হয়, যে এটা পরের বছর যাবে না। তার মানে 4 ধরনের হিসাবে কি ক্লোজিং হয়, মানে বছর শেষে সমাপনী দাখিলা দিয়ে মানে যাদের কি করা হয়, ওই হিসাবটাকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই অবস্থাটা কি একটা ব্যয়, অবস্থাটা কি ব্যয়, 17 সালে ব্যয়, 17 সালে শেষ, এটা 18 সালে যাবে না। আর এই জন্য আমরা কি করব, অবস্থাকে আমরা বন্ধ করে দিব। আর অ্যাকাউন্টিং এ তোমার হিসাব বন্ধ করার সিস্টেম হচ্ছে হলো,
যেটা যে পাশে আছে উল্টা পাশে লিখলে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অবশ্যই কি ডেবিট, ওরা বন্ধ করার জন্য কি করতে হবে, ক্রেডিট। আর বন্ধ যখন আমরা করে দেবো তখন হিসাবে এই 17 সালে হিসাব 17 সালে শেষ, এটা 18 সালে যাবে না। তাহলে আমরা কি করবো এখন, আবার এই ডিসেম্বরের 31 তারিখে আমরা কি করবো, অবশ্যই হিসাব বন্ধ করে দেবো। অবশ্যই হিসাব কি হবে, ক্রেডিট। কত টাকা, এই 40,000 টাকা। তাহলে আমরা ডেবিট কি করবো, এক কথা হচ্ছে যে ওই অবশ্যইটা সর্বশেষ কোন হিসাবে লেখা হয়। আমরা জাবেদা করি, জাবেদা খতিয়ান করি, খতিয়ান থেকে রিয়ামেল করি, রিয়ামেল থেকে আর্থিক অবস্থা বিবরণী করি, আর্থিক বিবরণী করি। আর আর্থিক বিবরণী প্রথম পার্ট কি, বিশদ আয় বিবরণী। আর এই বিশদ আয় বিবরণীতে কি করা হয়, অবশ্যই হিসাবটা লেখা হয়, এরপরে কোথাও লেখা হয় না, এরপরে এটা কি করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়। আমরা এই কারণে লিখবো এখানে কি, আয় বিবরণী, অথবা এখানে আমরা কি লিখতে পারি, আয় সারাংশ হিসাব। দেখেন এখানে তো 40,000 টাকা। আচ্ছা, তার মানে অবশ্যই বন্ধ চাবে কি, আয় বিবরণী ডেবিট অথবা আয় সারাংশ ডেবিট, অবশ্য হিসাব কি, ক্রেডিট। কারণ এক বছরে আয় এক বছরে ব্যয় আরেক বছর যাবে না, এক বছরে আয় আরেক বছর যাবে না, মানে পরের বছর যাবে না। আর এটা সর্বশেষ আয় ব্যয়টা কোথায় লেখা হয়, আয় বিবরণীতে লেখা হয়। এই কারণে আয় বিবরণী হিসাব ডেবিট, অবশ্য হিসাব কি, ক্রেডিট। এই হলো কি আমার 17 সালে জাবেদা। 17 সালে জাবেদা হয়ে গেছে আমার। এখন হচ্ছে 18 সালে জাবেদা, 17 সাল শেষ করলাম, এখন কি হবে 18 সাল। এখন কথা হচ্ছে আমরা 18 সালে কি কোনো মেশিন ক্রয় করছি, না, আমরা মেশিন শুধু একবারে 17 সালে ক্রয় করছি। তাহলে 18 সালে মেশিন ক্রয় কোনো জাবেদা হবে না। তাহলে শুধু কি হবে, শুধু অবশ্যই জাবেদা হবে, কি হবে, অবচয়ে জাবেদা। আর অবশ্যই জাবেদা অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জ অবশ্যই হিসাব ক্রেডিট। আমরা যেহেতু আমার স্পেস কম, আমি এখানে ধরে দিলাম 2018 সাল। তাহলে এখানে 18 সালে অবশ্যই কত হয়েছিল, 32,000 টাকা। আমি এখানে কি লিখবো, 32,000 টাকা। আচ্ছা, 32,000 টাকা অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জ অবশ্যই হিসাব কি, ক্রেডিট। আর আমি আবার কি করবো, এই অবস্থায় আবার কি করবো, বন্ধ করে দিব। বন্ধ করে দেই, আগের মতো হবে যে আয় বিবরণী ডেবিট, আর আমার কি হবে এখানে, অবশ্যই হিসাব ক্রেডিট। এই হলো আমার অবশ্যই মানে 17 সালে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। এখন আমার গতে কি বলছে, প্রথম 3 বছরের জন্য অবশ্যই হিসাব এবং পুঞ্জীভূত অবশ্যই হিসাব প্রস্তুত করো। যখনই বলবে যে হিসাব কথা থাকবে, কি থাকবে, হিসাব, তখন তোমাকে ধরে নিতে হবে এটা খতিয়ান করতে হবে, কি করতে হবে, খতিয়ান করতে হবে। তাহলে আমরা এটা ঘন্টার খতিয়ানে সব কেটে ফেলি। এখন এই অঙ্ক চলমান জেড ছকে করা যায় বা টি ছকে করা যায়। আমরা চলমান জেড ছকে করব, যদি প্রশ্নে কিছু উল্লেখ না থাকে আমরা পাঠ্যপক্ষে কি করব না, টি ছক অঙ্ক করব না, কারণ টি ছকে আমাদের ঝামেলা বেশি। চলমান জেড ছকে সহজে কি করা যায়, সমাধান করা যায়। তাই আমরা চলমান জেড ছকটা বেছে নিলাম। এখানে আমরা কি লিখবো, অপচয় হিসাব। এখন কথা হচ্ছে আমরা কতে 17 সাল অবশ্যই বের করেছিলাম, তাই না, কত টাকা, 40,000 টাকা। আর আমরা অবশ্যই জাবেদা করছিলাম কি, অবশ্যই ডেবিট, পুঞ্জিত অবশ্যই হিসাব কি, ক্রেডিট। তো আমরা যার অবশ্যই করতেছি সেই কথাটা বিবরণ ঘরে লেখা যাবে না। এই এন্ট্রির বিপরীতে মানে এই অবস্থার সাথে যে এন্ট্রি সম্পর্ক আছে ঠিক ওই এন্ট্রি নামটা এখানে লিখতে হবে বিবরণের ঘরে। তাহলে প্রথম জায়গায় কি ছিল, অবশ্যই ডেবিট, পুঞ্জিত অবশ্যই কি ছিল, ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো, 2017 ডিসেম্বরের 31 তারিখ পুঞ্জীভূত অবচয় কত টাকা, 40,000 টাকা। অবশ্যই কোন পাশে ছিল, ডেবিট পাশে। টাকা কোন পাশে হবে, ডেবিট পাশে। আবার খেয়াল করো, যখন আমরা জাবেদা করছি জাবেদার কোন পাশে অবস্থা ছিল, ডেবিট পাশে। টাকাটা আমরা কোন ঘরে লিখবো, ডেবিট পাশে লিখবো। আচ্ছা, এই যে ডেবিট পাশে লিখলাম। আবার দেখো 17 সালে আমরা কি করছিলাম, অবস্থাটাকে বন্ধ করছিলাম, তাই না, আয় বিবরণ ডেবিট করছিলাম আর অবস্থা হিসাব কি করছিলাম, ক্রেডিট। এই ক্ষেত্রে আমার অবস্থায় কি ছিল, ক্রেডিট। আর অবস্থার বিপরীতে অবস্থার সাথে সম্পর্কিত কোন এন্ট্রি ছিল, আয় বিবরণী।
আমরা এখানে কি লিখবো? আয় বিবরণী। এখন অবশ্যই কি ক্রেডিট ছিল না, টাকা আমরা কোন ঘরে লিখবো? ক্রেডিট করে লিখবো। আমার ডেবিট দিয়ে কত ছিল? 40, আর এখানে ক্রেডিট কত? 40। এই 40 বাদ দিলে কি থাকে? 0। তার মানে কি আমি একটা কথা বলছিলাম যে এক বছরে আয়, এক বছরের ব্যয় এলে কি পরের বছরে যায় না, এটা কোনো জেড থাকে না, মানে এই বছরটা এই বছরে শেষ। তাই দেখো এখানে কোনো কি নাই, জেড বা ব্যালেন্স নাই। আর তুমি অন্যান্য যে কোনো করো, এখানে একটা ব্যালেন্স থাকে, কিন্তু এই ক্ষেত্রে ব্যালেন্স থাকে না। আচ্ছা, এর 17 চলে গেল, তাহলে কি 2018। এখানে কি লিখবো? 2018 ডিসেম্বরের 31 তারিখ। এখন এখানে অবশ্যই পরিণত হয়, অবশ্যই পুঞ্জীভূত অবশ্যই ওই আগের মতো এখানে যা লিখছি এখানে তাই লিখবো আমরা, শুধু টাকার অ্যামাউন্টটা কি হবে? চেঞ্জ হবে। কত টাকা ছিল এখানে? 32,000 টাকা ছিল। তাহলে এই যে 32,000 টাকা আমরা আগে করতে, এই তোমার কি বলে ঝামেলা থেকে আমরা টাকাগুলো লিখতেছি, এই এন্ট্রিগুলো লিখতেছি। আবার 31 তারিখে আবার কি আয় বিবরণী, কত টাকা? 32,000 টাকা। এখানে কি সেম টু সেম নাই। আচ্ছা, এখন তারপর কিছু 2019 ডিসেম্বরের 31 তারিখ। এখানে আমরা কি লিখব? অবচয় হিসাব, সরি পুঞ্জীভূত অবচয়। আবার কি লিখবো? আয় বিবরণী। আয় বিবরণী। এখানে আমার অবচয় মনে হয় 25,600 ছিল, তাহলে আমরা এখানে লিখব 25,600। আর এখানে কি হবে? 25,600। আবার আয় আমরা হিসাব বন্ধ করছি কত? 25,600 ব্যালেন্স নেই। এই হলো আমার 3 বছরের অবচয় হিসাব, মানে অবচয়ের খতিয়ান। আচ্ছা, এখন তারপর কি প্রশ্ন আছে এখানে? পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, আমরা এখন কি করব? পুঞ্জীভূত অবচয় করব। আমরা এক কিছু করে ফেলি। এখানে আমরা অ্যামাউন্ট গুলো মুছে দিলাম। এখন দেখো এখানে আমরা কি লিখবো? পুঞ্জীভূত অবচয় হিসাব। আচ্ছা, এখন 2017 সাল ডিসেম্বরের 31 তারিখ। এখানে আমরা কি লিখেছি? পুঞ্জীভূত অবস্থা। তাহলে আমরা এখানে কি লিখবো? অবচয় হিসাব, মানে বিপরীতটা, মানে এই হিসাবের সাথে যা সম্পর্ক আছে সেই সম্পর্কিত ইন্টিটা এখানে লিখতে হবে। আর আমরা বুঝা মিলতে শিখি উপরে যারা লিখবো বিপরীতটা আমরা উল্টাটা এই পাশে লিখি, সমস্যা নেই, একটা বুঝলে হলো। তাহলে এখানে অবস্থা ছিল কত টাকা? 40,000 টাকা। মানে পুঞ্জীভূত অবস্থা কত ছিল? 40,000 টাকা। তাহলে পুঞ্জীভূত অবস্থায় কি ছিল? ক্রেডিট। আমরা টাকাটা কোন ঘরে লিখবো? ক্রেডিটের ঘরে লিখবো, এই 40,000 টাকা। আচ্ছা, এখন 17 সালে পুঞ্জীভূত অবস্থা একটাই ছিল, আমরা এটা একবার লিখলাম। এখন 2018 ডিসেম্বরের 31 তারিখ। আবার কি ছিল? অবশ্যই ছিল, তাহলে কি ছিল? অবশ্যই ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় কি? ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো? অবচয় হিসাব। এখানে সবাই খেয়াল করো কত টাকা ছিল? 32,000 টাকা। তার মানে আমি যখন প্রথম 17 সালে প্রথম বছর অবস্থা ধার্য করি, আমি তহবিলে কত টাকা রাখছিলাম? 40,000 টাকা রাখছিলাম। দ্বিতীয় বছর অবস্থা হলো কত? 25,000 টাকা। এই টাকা আমি কোথায় রাখলাম? তহবিলে রাখলাম। তাহলে আগের 40 আর এই বছরে কি 32, তার কত হলো? 72,000 টাকা। আবার 19 সাল 2019 ডিসেম্বরের 31 আমরা এখানে কি লিখবো? অবচয় হিসাব। 25,600। আবার আগের মতোই কত হবে? 97,600। এই হলো আজকের আমার দিনাজপুর বোর্ড 2021 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার এবং কমেন্টের মাধ্যমে শেয়ার এবং কমেন্ট করবা, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ।